দর্শক, স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, এই মুহূর্তে দেশের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে সরকার বারবার বলছে। নির্বাচন কমিশনও সেই মতো কাজ করছে। তারপরও নির্বাচন নিয়ে সন্দেহ আশঙ্কা নিয়ে জনপরিসরে নানা আলোচনা চলছে। মূলত এই আশঙ্কা তৈরি হয়েছে কয়েকটি ইসলামপন্থী রাজনৈতিক দলের হুমকিতে। তারা পিআরের দাবিতে ইতিমধ্যে রাজপথে শক্তিও প্রদর্শন করেছে। আর এসব কারণে মানুষের মনে নির্বাচনে যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারে সংশয়। তবে আমরা আশা করব দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একটি সমঝোতায় পৌঁছাবে এবং সব দলের অংশগ্রহণে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আজকের এই সময়ের পুরোটা জুড়েই আমরা আলোচনা করব নির্বাচন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি প্রথমে পরিচয় করে দিই। পারভেজ মল্লিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি, এবং রেজাউল করিম রনি, চিন্তক ও সম্পাদক জবান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি রনি ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, পারভেজ ভাই মাইন্ড করবেন না। এই যে আমরা নির্বাচন নিয়ে যে কথাটা বললাম, এই যে একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত, আমরা দেখলাম যে 300 আসনে তারা প্রার্থী অলরেডি ঘোষণা করেছে অলিখিতভাবে। বাট আবার কিছু দাবি নিয়ে, যেমন প্রফেশনাল যে রিপ্রেজেন্টেটিভ পিআর, সেটা নিয়ে তারা রাজপথে কয়েকটা ইসলামপন্থীর সাথে জোট করে তারা ইতিমধ্যে এক দফা আন্দোলনও শেষ করেছে। তো তাদের এই যে এই ধরনের এই দ্বিচারিতাকে আপনি কিভাবে দেখবেন? বিষয়টা ক্লাসিক্যাল জামাতের রাজনীতি এরকমই। জামাত, যেটা আমি বলছিলাম শুরুতে, জামাত হলো একটা প্রো ইস্টাবলিশমেন্ট এবং এন্টি ন্যাশন পলিটিক্স করে। 47, 71, 86, তারপরে আপনার 96, তারপর 2008। আমার কথার পক্ষেই কয়েকটা রেফারেন্স দিলাম জাস্ট, আরও অনেক খুঁটিনাটি দেওয়া যাবে, আর দরকার নেই আমার মনে হয়। তাহলে এই যে এন্টি ন্যাশন পলিটিক্স যেটা আমরা বারবার বলি, ফলে ন্যাশনাল অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা একদিকে, আর তার দলীয় স্বার্থ রক্ষা করার রাজনীতি একদিকে, এইটার মধ্যে সে বারবারই গুলাই ফেলে। ফলে রাজনীতিতে দেখবেন সে যখন 10 কদম আগায় 40 কদম পিছায় যে এটা আবার সে বুঝতে পারে না সবসময়। হ্যাঁ, মনে করে যে এই যে অ্যাডক ভিত্তিতে তার একটা কৌশল যখন সফল হয়ে যায় এবং সে আত্মবিশ্বাস তাকে যে একটা চূড়ান্ত জাতিবিরোধী অবস্থানে ঠেলে দেয়, সে রাজনীতিটা সে আরামে করে যায়, মনে করে তার বিজয় হবে। তো এই জন্য নীতি এবং কৌশলের ক্ষেত্রে জামাত ইসলামকে আমার মনে রিথিঙ্ক করা উচিত তাদের ইয়ার দিক থেকে। আরেকটা হলো, দেখেন নির্বাচন নিয়ে বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে গত কয়েক মাস ধরেই। আজ থেকে 4-5 মাস আগে আপনি নির্বাচনের কথাটাকে উচ্চারণ করতে পারতেন? নির্বাচনের কথা উচ্চারণ করলে আপনাকে জুলাই গাদ্দার বলা হইতো, তাই না? তো আমার ধারণা, এটা মনে হয় প্রথম আমি বলছিলাম যে নির্বাচনবিহীন ক্ষমতা একটা আওয়ামী মডেল। এটা আপনার ডক্টর ইউনূস না, আপনার ফেরেস্তাও এসা বলে যে ভোট দরকার নাই, এমনি আমি 5 বছর 10 বছর চাই, এটা আওয়ামী মডেল। হ্যাঁ, এটার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। তো ফলে যারা এই মডেল চর্চা করতে চায় তারা বেসিক্যালি আওয়ামী মডেলে ক্ষমতাটা নিজেরা কুক্ষিগত করতে চায়। তারপরে আসলো হইলো চাঁদাবাজি সমস্যা, তারপরে আসলো আওয়ামী পুনর্বাসন রেটরিক্স। এই প্রত্যেকটা রেটরিক্সের মধ্যে আপনি দেখবেন, ধরেন এখন তাহলে যারা চাঁদাবাজ, তারা তো এখানে আপনার এই সরকার যদি চলে যায় একটা নির্বাচনের মধ্যে দিয়ে, তাহলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। তারপরে এখানে ওই সময় দ্রুত ইলেকশনের ব্যাপারে আপত্তি আপনার জানাচ্ছিল, ধরেন ইন্ডিয়া এক ধরনের আপত্তি জানাচ্ছিল যে এই সরকারের অধীনে ইলেকশন তারা মানবে না আওয়ামী লীগকে বাদ দিয়ে, এবং এখনও পর্যন্ত ইন্ডিয়া সেই পজিশনে আসছে, তারা কোনোভাবেই ইলেকশন চায় না। এবার আপনি ইলেকশনের সাথে অনেকগুলো শর্ত জুড়ে দিচ্ছেন, এই হলে ইলেকশন হবে, সেই হলে ইলেকশন হবে। এনসিপিও মাঝে মাঝে বলে এটা আমাকে এটা দেওয়া না দেওয়া হলে ইলেকশন কীভাবে হয় দেখে নিব। তার মানে আপনি যখন ইলেকশনকে কোনো একটা শর্তের অধীনে আনতেছেন, আপনি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করছেন। ধরেন এনসিপি শাপলা প্রতীক পাইল না বা জামাত পিআর পাইল না, এর সাথে জনগণের ভোটাধিকার হরণের কোনো রাইট আপনার নাই। এটা আপনার দলীয় চাওয়া, এটা আপনার দলীয় দাবি। আর এখানে একটা ন্যাশনাল ইন্টারেস্টের পলিটিক্স হলে আমাদের একটা গণতান্ত্রিক ট্রানজিশনে প্রবেশ করতে হবে। তার মানে আপনি আপনার দলীয় চাওয়ার থেকে জাতীয় চাওয়া রাজনীতিতে প্রবেশই করতে পারছেন না। না করে এবার যারা জাতীয় স্বার্থের রাজনীতিটা করছে তাকে ডিফেম করার জন্য, তার চরিত্র হনন করার জন্য আপনি তার বিরুদ্ধে মিথ্যা বলেন, সেটা আমি বলছি না সবসময়, কিন্তু সত্যও বলেন না। সত্য মিথ্যার মিশ্রণে যেটা তৈরি করেন সেটার নাম হলো পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। সেটা আপনি দেখবেন বিভিন্ন সময়ে। হ্যাঁ,
আপনার সকালবেলা ঘুম থেকে ওইটা কালকে মনে হইতে পারে বিএনপি মনে হয় দেশটা ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে, ক্ষমতা না আইসি, এমন ন্যারেটিভ আপনি সকালে ঘুম থেকে যদি শুনেন, আশ্চর্য হওয়ার কিছু নেই। তো এইটার ফেনোমেনাটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখবেন যে হাসিনার আমলে, আচ্ছা এটা আগে শেষ করি, তাহলে ইলেকশনের ব্যাপারে এই যে প্রেক্ষাপটটা আমি আলোচনা করলাম, সেই প্রেক্ষাপটের আলোকে আপনি যদি দেখেন, তাহলে এখানে যারা ইলেকশন চাচ্ছে না তারা এক ভারত এবং আওয়ামী লীগের লাইনে আছে, কারণ ভারত এবং আওয়ামী লীগ চায় না ইলেকশন করতেছে। 2 নাম্বার, এই যে চাঁদাবাজি ব্যবস্থাপনা আছে এটাকে অটুট রাখার রাজনীতি তারা করতেছে, কারণ এখন যারা ক্ষমতা লুটে পুটে খাচ্ছে টপ টু বটম, তারাই তো চায় অবস্থা এরকম থাকুক, অটুট থাকুক, আমরা লুটপাট করি। তাহলে যারা নির্বাচন চাচ্ছে না তাদেরকে 2টা দায় নিতে হবে সিম্পলি। আপনি নির্বাচন না চাইলে আপনার সেটার অধিকার আপনার আছে রাজনৈতিক দল হিসাবে, 2টার দায় নিতে হবে। আপনার রাজনৈতিক লাইন ভারত এবং আওয়ামী লীগের সাথে অ্যালাইন করছে, এবং আপনি এই যে অব্যবস্থাপনা, এই যে চাঁদা, এই যে লুটপাট, এই যে জননিরাপত্তাহীনতা, আপনি এর রেসপন্সিবল। এই 2টা নেওয়ার পরে আপনি যদি বলেন ঠিক আছে নির্বাচন দরকার নেই, আমরা কোনো মাইন্ড করবো না, কিন্তু 2টা নিতে হবে। না নিয়ে আপনি প্রার্থীও গুছাবেন, আবার নির্বাচন শর্ত দিয়ে পিছাবেন, আবার সাংবিধানিক যুক্তি দিবেন যে সংবিধান মতে 29 সালে নির্বাচন হওয়ার কথা, এখন কেন? হ্যাঁ, তো এইটা আপনি ধর্মেও থাকবেন, জেরাফেও থাকবেন। এই রাজনীতি বাংলাদেশের জনগণ 5 তারিখের পরে আর দেখতে চায় না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিক হলো আপনার এই যে ন্যারেটিভ পলিটিক্স, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেটা হচ্ছে, সেইটা আপনার কি মনে নাই আওয়ামী লীগের আমলে আপনি এই জিনিস দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে আপনার খালেদা যে এতিমের টাকা চোর, এতিমের টাকা মাইরা খাইছে? এই ন্যারেটিভ প্রতিষ্ঠা না হইলে আওয়ামী লীগ যে লেভেলের চুরি করছে এটা কোনো মানুষ তো কল্পনাও করতে পারে না এখন যেগুলো বের হচ্ছে। তো এই যে অকল্পনীয় লেভেলের চুরি জারি করা, একদম পুরো দেশ লুইটা পুইটা খাওয়া, সেইটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হয়েছে যে খালেদা যে এতিমের টাকা মারে কত খারাপ। তো এই ন্যারেটিভের আড়ালে মানে সে নিজে যেটা করতে চাচ্ছে, নিজে যে জিনিসটা করবে, সেইটা আপনি তার প্রতিপক্ষের ঘাড়ে চাপাই দেওয়ার মধ্য দিয়ে সেটা জাস্টিফাই করবে। এখন কি আপনি এই জিনিস দেখেন না? আজকে ধরেন একজন একটা বক্তব্য দিল, সেই বক্তব্য ভারতের একটা মিডিয়া ধরেন খণ্ডিতভাবে প্রকাশ করলো, এই দল ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, তার মানে ও ইন্ডিয়ার কাছে বইয়া রইছে। মানে একইভাবে পুরা দেশ লুটপাট করার জন্য খালেদা জিয়াকে যেভাবে এতিমের টাকা চোর বানাইতে হয়, একইভাবে তার প্রতিপক্ষকে ভারতের এজেন্ট বানাইতে হয় তার ভারতের আনুকূল্য পাওয়ার রাজনীতি শুরু করার জন্য। সো এই যে ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি যেটার কথা আপনি বললেন, এইটা বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারে খুব সহজেই। এটা আপনি এই যে হাইপ তোলা দেখেন, পপুলিজম হলো ফ্যাসিবাদের একটা প্রাইমারি নোশন। এই জন্য আপনার এখানে আইসে আমি কিন্তু প্রথম দিকে বারবার বলতাম যে আমরা এখন যে সময়টার মধ্যে আছি, এই সময়টাকে আমি একটা লেট ফ্যাসিজম বলতাম ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। তখন লোকজন অবাক হইতো যে হাসিনার পতন হয়ে গেছে, এত একটা বিশাল বিজয়। হ্যাঁ, প্রথম আমার উপর বিরক্ত হইলো কখন, যখন আমি বললাম এটা একটা গণ অভ্যুত্থান, বিপ্লব না। বিপ্লব নিয়ে অবসেস বুদ্ধিজীবীরা তখন বিরক্ত হল। তারপরে আমি যখন বললাম যে এইটা আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, কারণ আপনি হলো ক্ষমতার কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আনেন নাই, আপনার জুডিশিয়ারিতে কোনো পরিবর্তন নেই, আপনার আমলাতন্ত্র একই রকম রয়ে গেছে, এবং এই আমলাতন্ত্রকে প্রোটেক্ট করছে কারা? ভিতর থেকে। এতদিন যারা আওয়ামী লীগের দ্বারা আপনার সংরক্ষিত ছিল, এখন তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব হয়েছে আওয়ামী লীগকে সংরক্ষণ করা। আমি একটু পারভেজ মল্লিকের কাছে আসি। সেটা হচ্ছে যে এই যে জামাত যে তারা একটা অঘোষিতভাবে তাদের ক্যান্ডিডেটগুলো দিয়ে দিছে বিভিন্ন 300 আসনের মধ্যে, এবং তারা মোটামুটি তারা এক ধরনের গণসংযোগ চালাচ্ছে, কিন্তু আপনার দল এখনও পর্যন্ত ওরকম কিছু করেনি। খবরের কাগজে যা আসে সেগুলোকে আপনার দল ডিনাই করে। তো এখন কি মনে হয় না যে নির্বাচন তো খুব বেশি দিন নেই, এখন এই 300 আসনের সবাই কে তাদের নমিনি হবে তাদেরকে সিলেক্ট করে পাবলিক করা? ধন্যবাদ মোস্তফা খন্দকার ভাই, আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের আপনাদের এই সময় অনুষ্ঠানে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রেজাউল করিম রনি ভাই আজকে উনিও আমার সাথে আলোচক হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। তো এখানে আমি প্রথমে বলতে চাই, রনি ভাই যেখানে শেষ করেছেন আমি তার পরবর্তী একটা জায়গায় যেতে চাই। সেটা হচ্ছে যে উনি 2008 পর্যন্ত বলেছেন যে জামাত কোন কোন জায়গা ভুল করেছে। তো 2024-এ এসে জামাত হচ্ছে যে এখানে জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেই প্রতিফলনের যে আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করে আমার কাছে মনে হয় যে
ওই যে তারা তো ন্যারেটিভ পলিটিক্স করে, তো মনে হয় যে ওরা মনে হয় ওই অংশগ্রহণটা ওরা মনে হয় ভুল করেছে। তো ওইখানে যেহেতু সঠিক জায়গায় ওরা একটা অবস্থান নিয়েছিল 24-এর যে আপনার যে গণ আন্দোলন, এখন এই জায়গা তো কারণ ওদের অতীত ইতিহাস সবসময় হচ্ছে নেগেটিভ, তো এখন এই পজিটিভ জিনিসটাকে কিভাবে নেগেটিভ দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজই হচ্ছে যে এখন জামাত ইসলাম এখন করছে। যেমন ধরেন আপনি যদি ওইভাবে যদি ধরেন যে 24-এর আন্দোলন পরবর্তীতে যখন বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় যখন যাবে একটি ভোটের, বিএনপি কি করেছে, দাবি জানিয়েছে যে দ্রুত নির্বাচনী ব্যবস্থার ভিতরে যেতে হবে এবং গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করতে হবে। জামাত ইসলাম এখানে কি করেছে, বলে যে নো, এই সরকার লং টাইম থাকবে, প্রয়োজনে 2019 থাকবে, এনসিপি গঠন করবে। এই যে যারা ছাত্ররা যারা আন্দোলন করেছে, সম্মুখ যারা ছিল, তাদেরকেও উস্কাই দিয়েছে। এবং এরা এই কথা বলে কি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে ভিতরে মানে একটি সমর্থনের একটি সুর রেখে যে আপনারা যতদিন খুশি ততদিন চালান, এই কথাটা বলে জামাতপন্থী যত আপনার পুলিশ প্রশাসন যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা কিন্তু তাদের যে লোকগুলো আছে টপ জায়গাগুলো আপনার ওরা বসিয়েছে। ওরা ওইখানে ওদের লোকদেরকে মনে করেন বসাইছে ঠিকই, কিন্তু যখন সরকারের যখন কার্যক্রম যখন তাদেরকে দিয়ে যখন করানোর ক্ষেত্রে যখন হয় তখন তারা নীরবতার ভূমিকা পালন করছে। কারণ সরকার আরেকটা জিনিস দেখেন যে সরকারের যে পুলিশ বা প্রশাসন যারা মনে করেন যারা যেই সমস্ত কাঠামোর ভিতরে যারা আছে খুঁজে হচ্ছে যে কি যে ওরা দেখছে যে এরা বিএনপি পানা কিনা বা বিএনপির সমর্থক কিনা বা বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তাদেরকে সাইড লাইনে রেখে আওয়ামী যারা দোসর যারা ছিল তাদেরকে পদায়নের ব্যবস্থা করছে এবং জামাতপন্থী লোকজনদেরকে আপনার সামনের দিকে আপনার নিয়ে আসছে। তাতে আপনার কী হয়েছে, আবার ধরেন যখন রাস্তাঘাটে যখন আবার ওই আওয়ামী লীগের যখন কোনো মিছিল মিটিং হচ্ছে তবে আবার প্রত্যাশা করতেছে যে কি বিএনপি কেন এদেরকে প্রোটেক্ট করতেছে না, বিএনপি কেন ওই আওয়ামী লীগকে মনে করেন আপনার ধাওয়া করছে না। তার মানে মাঠে আপনি বিএনপির সহযোগিতা, আমরা তো দেখি যে যত ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেটা তো বিএনপি করছে, আমি তো জামাতকে ওইভাবে দেখি না। জামাত তো আসছে না, তারা তো ডাবল মনে করেন। এই যে যেমন ধরেন আপনার এই যে যেমন পররাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, সে আপনি দেখেন যে যতগুলো আপনার মানে আপনার ভাইটাল যে দেশগুলো আছে সেই দেশের রাষ্ট্রদূত কাদেরকে করেছে দেখবেন যে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আওয়ামী ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আপনি যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, যেখানে বলেন তার ব্যক্তি পছন্দকে গুরুত্ব দিতে যে দেশের 13টা বাজাচ্ছে। আপনি দেখেন যে আপনার এই যে প্রধান উপদেষ্টার সাথে যে বহরটা গেল, যাওয়ার পরে এখন কে কোন দল করে এটা আমাদের কাছে মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটি রাষ্ট্রের সর্বোচ্চ যারা নীতি নির্ধারক পর্যায়ে যিনি সর্বোচ্চ যিনি আছেন তার সাথে যারা সফরসঙ্গী হিসেবে যারা গিয়েছেন তাদেরকে যেইভাবে অপমান অপদস্থ যেভাবে করা হলো, এইটার দায়ভার তো মনে করেন শুধু এই সরকারকে তো মানে সরকারকে এই পররাষ্ট্র উপদেষ্টা নিতে হবে। পারভেজ ভাই আপনি শেষ করেন, আপনি যেটা শুরু করছিলেন 1 মিনিটে শেষ করবেন। যেটা বলছিলাম মোস্তফা ভাই, সেটা হচ্ছে যে কি যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তীতে যেখানে আপনার এই যে ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকারের কর্মকাণ্ড এবং তার বিচার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনীতি কিভাবে মানে বাংলাদেশকে কলুষিত করেছিল এবং তাদের যে বিচার প্রক্রিয়া কিভাবে ত্বরান্বিত করা যায় সেই দিকে না যেয়ে জামাত ইসলাম আপনার কি করলো, বিএনপিকে টার্গেট করছে। অথচ দেখেন এই যে বিএনপির পরে ভর করে এই দলটি কিন্তু টিকে আছে। যদি বলেন যে হ্যাঁ এতদিন এই পর্যন্ত ছিল, দেখেন 18 যে ইলেকশন হলো জামাতের আমির নায়েবে আমির জামাতের যে সেক্রেটারি জেনারেল এরা কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে মানে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদন্যতায় ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করে রাজনীতির মাঠে মনে করেন টিকেছিল। এই দল মনে করেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে এই দল রাজনীতি করার সুযোগ পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বদন্যতায়। আপনি দেখেন প্রত্যেকটা ঘটনায়, অথচ দেখেন এরা কি করলো 24-এ যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেখানে বলবে সেখানে না বলে তারা বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি, রনি ভাই যেটা বললো যে বিএনপিকে নিয়ে একটা ন্যারেটিভ আপনার তৈরি করার যেমন ওদের একটা অপচেষ্টা, এটা করে কি হচ্ছে প্রকান্তরে এই ফ্যাসিবাদী যে সরকার ছিল সেই সরকারকে কিন্তু ওরা কিন্তু রক্ষা করতেছে।
মানে হাসিনার বিরুদ্ধে না যে মানে জিনিসটা বিএনপির বিরুদ্ধে যে বরঞ্চ এই ফ্যাসিবাদী যারা দোসর যারা ছিল তাদেরকে রক্ষা করছে। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই জামাত যে কর্মকাণ্ডগুলো করছে সেটার সাথে মানে হাসিনার ফ্যাসিজমের সাথে তাদের একটা সাদৃশ্যতা রয়েছে। আমি একটু রনিবের কাছে আসি। রনি ভাই, সেটা হচ্ছে যে এই পিয়ার নিয়ে নানা কথা হচ্ছে এবং আমাদের জামাত ইসলামের সিনিয়র রাজনীতিকরা প্রায় বলেন যে 70%-এর বেশি লোকজন পিয়ার চায় বাংলাদেশে, কিন্তু সাম্প্রতিক আমরা একটা জরিপ দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে 56%-এরও বেশি লোকজন পিয়ার কি জানে না ভোটাররা, এবং 21 লোক পিয়ারের পক্ষে আর 22 আপনার পিয়ার চায় না। কিন্তু মোটা দাগে যেটা কথা হচ্ছে 56% লোকজন বাংলাদেশের ভোটাররা পিয়ার কি জিনিস জানে না। এবং অনেকে বলছে যে বাংলাদেশের বাস্তবতায়, বিশেষ করে এশিয়ার ভিন্ন দেশের যে নেপালের কথাও বলে যে আমাদের দেশে এই পিয়ার পদ্ধতি ইমপ্লিমেন্ট করার মতন এখনও সময় আসেনি, আমাদের গণতন্ত্র এখনও সেই লেভেলে পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল কেন এইটা নিয়ে গো ধরে বসে আছে? আপনার এটা নিয়ে অনেক আলোচনা করছি আমি, আবার রিপিট হবে, তারপর আপনি যেহেতু প্রশ্ন করছেন বলতে হবে। প্রথম কথা হলো এখানে পিয়ার এই অবস্থায়, মানে যে অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতি, তাতে পিয়ার ইন্ট্রোডাকশনটা হবে আওয়ামী লীগকে ক্ষমতায় পুনর্বাসন করা, শুধু রাজনীতিতে না, সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া। কারণ হলো এখানে জাতীয় পার্টি অথবা 14 দলের অনেক দল যেগুলো আওয়ামী লীগের মিত্র ছিল তারা রয়ে গেছে। ফলে যে কোনো একটার মধ্যে পুনর্বাসিত হয়ে আওয়ামী লীগের ধরেন এখন যে এই 12%, 16%, 20% যে পার্সেন্ট ভোটটাই আছে, সেই ভোটটাকে সে যদি একটা জায়গায় আনতে পারো, যে এক বাক্সে, আপনি যেরকম এক বক্সে আনতেছেন, সেও তো এক বক্সে নিয়ে আসবে, নিয়ে আসার মধ্যে আস্তে করে ক্ষমতা আপনার সংসদে চলে যাবে। এইবার সংসদে গিয়ে সে করবে কি, সে ভেটো দিলে ঝুলন্ত সংসদ হয়ে যাবে, পার্লামেন্ট হয়ে যাবে, যেটা আপনি আশেপাশের দেশে দেখছেন প্রচুর। ফলে এখানে একটা অকার্যকর সরকার থাকবে। এখন অকার্যকর সরকার কেন দরকার বাংলাদেশে? অভ্যুত্থানের পরে মানুষ একটা স্ট্যাবিলিটি চায়, মানুষ চায় তার, সে বিএনপি করুক, জামাত করুক, এনসিপি করুক, যাই করুক, আপনি সেটা দেখবেন না, আপনি দেখবেন সে বাংলাদেশের নাগরিক, সে যেই দলই করুক তার ছেলেটা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে, ঘুষ ছাড়া একটা চাকরি হবে তার। সে দেখতে চায় জিনিসপত্রের দাম সিন্ডিকেটের কারণে, হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখবে না 400 টাকা কেজি কাঁচামরিচ হয়ে গেছে 60 টাকার থেকে। তো ফলে এই যে বেসিক আপনার অধিকারটা সে চায়, তার আপনি জিজ্ঞেস করবেন না সে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনি জিজ্ঞেস করবেন না সে আপনার পলিটিক্যাল ইসলাম মানে কি মানে না, ইসলাম ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে কি আছে না, আপনি তার অধিকারটা তাকে দিবেন। এরকম একটা যে ভ্যালু বেস, মূল্যভিত্তিক ভিত্তিক একটা রাষ্ট্র চায়, সে স্বাধীনভাবে বাঁচতে চায়। তো সেইটা এনশিওর করলে যেটা হবে, এখানে বাংলাদেশ যদি এরকম একটা দরিদ্রমুক্ত, বেকারত্ব মুক্ত এবং একটা আত্মমর্যাদা সম্পূর্ণ রাষ্ট্র আকারে দাঁড়ায়, সবচেয়ে বড় থ্রেট হবে এটা ইন্ডিয়ার জন্য। এখানে ইন্ডিয়ান রাজনীতি ধজ্জাতে যারা বাজাচ্ছে, এখানে আমরা এখন আপনি কীভাবে বুঝবেন সে ইন্ডিয়ান রাজনীতি করতেছে? এটা একটা মেজারমেন্ট লাগবে এটাকে। এখন এখানে তো আমরা যে ভারত বিরোধী ভারতীয় রাজনীতি দেখতেছি, তো ফলে একজন আরেকজনকে ট্যাগিং করতেছে, রয়ের দালাল বলে, ইন্ডিয়ার এজেন্ট বলে। তাহলে আপনার তো বুঝতে পারতে হবে যে আসলে কি এখানে ইন্ডিয়ান রাজনীতিতে চায়। সেটা একটা সহজ সূত্র হইল যে একটা স্ট্যাবল বাংলাদেশ নির্মাণ করার জন্য চেষ্টা। আওয়ামী লীগ এখানে ফেরানোর অনেক পদ্ধতি আছে, আপনি বিচার আচার কী করবেন আমাদের বোঝা হয়ে গেছে মোটামুটি 1 মাসে। এখন একটা মাত্র পথ খোলা আছে, সেটা হলো একটা স্ট্যাবল গণতন্ত্র মানে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র এনশিওর হয়, এরকম একটা দেশ করলেই ভারত এবং আওয়ামী লীগ দুইটাই ডিফিটেড হয়ে যায়। কারণ এরা তো একটা ট্রাইবাল পলিটিক্স করতো, একটা বিশৃঙ্খলা রাজনীতি, মানে ওই কখনোই সরকার কার্যকরভাবে কাজ করতে পারবে না, একটা বিশৃঙ্খলা থাকবে। হ্যাঁ, এবং আপনার অধিকারের কথা রাষ্ট্র জিজ্ঞেস করবে, রাষ্ট্র আপনাকে আগে বিভক্ত করে দেবে, আপনি কোন চেতনার পক্ষে বিপক্ষে বলে। সো এই যে একটা মূল্যবোধ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র, সেবাধর্মী রাষ্ট্র, সেই সেবা আবার ভোট কেনার সেবা না আবার, হ্যাঁ, মানে আপনার ধরেন যে ভোটের আগে প্রচুর ভালো ভালো কথা বলা, হ্যাঁ, ধর্মের জায়গায় ধর্ম বিক্রি করা, সেকুলারিজমের জায়গায় সেকুলারিজম বিক্রি করা, এগুলো সেবার রাজনীতি না। সেবার রাজনীতি মানে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করা, সেগুলো জনগণকে একটা গিমিক তৈরি করা, পপুলিজম তৈরি করে দখল করার নাম সেবা রাজনীতি না। সেটার আবার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, যে না এত ভাইয়া বলতে হচ্ছে আমাদের। তো ফলে এখন তাহলে আপনি ভারত বিরোধী রাজনীতি করতেছে এটা বুঝবেন কিভাবে? বিএনপি দাবি করতেছে আমি সবচেয়ে বড় ভারত বিরোধী, আবার জামাত বলতেছে বিএনপি। আচ্ছা, আমি এই জায়গায় আপনাকে একটু থামাই, সেটা হলো যে কালকে মির্জা ফখরুলের একটা ইন্টারভিউর বিষয় নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে, আমি ওই ইন্টারভিউতে যাব না। ওখানে মির্জা ফখরুল কী বলেছেন সেটা নিয়ে জামাতের এক ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে যে এরা ইন্ডিয়াকে। কিন্তু আমরা আরেকটা দেখলাম যে শ্রী রাধা দত্ত, আপনি জানেন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক, উনি ঢাকায় আসছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলেছেন এবং ওখানে বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছে। বিবিসি সেখানে বলছে যে
আবু মোহাম্মদ তাহের, যেটা উনি আশ্বস্ত করেছেন যে উনারা ক্ষমতায় গেলে ইন্ডিয়ার কোনো সমস্যা হবে না, শরিয়া আইন করবে না। এবং উনি আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে বিএনপির সময় তো ওনাদের মন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, যিনি ওই সময় যে ইন্ডিয়ার বিরোধী একটা চালান হয়েছিল বলছিল ওই দায়িত্ব আমাদের না, ওইটা বিএনপির ছিল ইন্ডিয়ার। তো উনি ক্ষমতায় ছিলেন, আবার ক্ষমতার ওই দায়িত্ব নিচ্ছেন না, এবং উনি ইন্ডিয়াকে এখন দেশে ক্ষমতায় আছে কারা? এখন ক্ষমতা আছে ইন্টারিম সরকার ইউনূসের নেতৃত্বে। কিন্তু এই ক্ষমতার গুরুত্বপূর্ণ পোস্টে কারা আছে? জামাত দেখি আমরা। তার কোনো কিছু দায় আছে? কিন্তু সেটা পুরানো প্র্যাকটিস, আপনি যেটা বললেন সেটা বাস্তবে এখন আসেন। এখন গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো তাদের দেশের এই অবস্থা কেন? দেশের দায় ইউনূসের, তোর ঠিকই তো আছে, তারা সরকারি ছিল কিন্তু দায় বিএনপির। এটা তো জামাতের যে সূত্র, তারা যে লজিকে চলে, যা কিছু ভালো তার সাথে যেরকম আলো তার মতো ওরকম ভালো সবকিছু তার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খারাপ কোনো কিছুর দায় নেবে না তারা, এবং তাদের কোনো সমালোচনা করা যাবে না। করলে আপনাকে এই যে গালাগালি শুরু হয়ে যাবে, হ্যাঁ, বট বাহিনী নামবে, আপনার শেমিং করা হবে, আপনার ভিডিও ভাইরাল করার চেষ্টা করা হবে, এআই দিয়ে বানানো, অনেক কিছু হবে। তো আপনি দেখেন অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। তাহলে এখানে আমাদের এটা বুঝতে হবে রিয়েলি ভারত বিরোধী রাজনীতি বলতে 5 তারিখের পরে কি মিন করে। ভারত এখানে পরাজিত শক্তি এট দ্য সেম টাইম। এটা নিয়ে এটাকে পুঁজি করে, কোনো কিছুকে পুঁজি করে পলিটিক্স করার দিন শেষ, এটা মানুষ বুঝে। আপনার তো সারাদিন ভারত বিরোধী জিকির তোলার দরকার নেই, আপনি প্র্যাকটিক্যাল একটা ইনিশিয়েটিভ নেন, দেশটা স্টেবল করেন, মানুষের অধিকার ফেরত দেন। আপনি বিশাল এন্টি ইন্ডিয়ান জিকির তোলেন, জিকির তুলে আপনার দল দিয়ে সব কিছু দখল করে ফেললেন, মানুষ আর সার্ভিস পাবে? ফলে এখানে আমাদের জন্য বুঝতে হবে এন্টি ইন্ডিয়ান পলিটিক্স মানে হলো একটা স্টেবল, একটা আত্মমর্যাদা সম্পূর্ণ, দলমত নির্বিশেষে নাগরিক সেবা ভিত্তিক একটা বাংলাদেশ কায়েম করার রাজনীতি। এটা যে করবে সে এন্টি ইন্ডিয়ান। এটার জন্য আলাদা কোনো ন্যারেশন দরকার নেই, ট্যাগিং দরকার। মির্জা ফখরুল কি বললো, এগুলো ইম্যাটেরিয়াল। আপনি কোর্সটা কি নিচ্ছেন সেটা আমি দেখব। কোর্সে আপনি এটা মিন করেন কিনা, স্টেট মিন করেন কিনা। আপনি স্টেট মিন করেন না, আপনি যেখানে দরকার শরিয়ার কথা, ভারতের কাছে যে না শরিয়া করব না, আপনার আমার আমির সাহেব তো এর আগে বলছি যে ভারত মনে কষ্ট পায় এমন কিছু করব না, উনি দরদি মানুষ বলতেই পারে সেটা, হ্যাঁ। তো কিন্তু এখন মানে ফলে এই জায়গার থেকে তো আমাদের প্র্যাকটিক্যালি বের হইতে হবে। আপনি জনগণকে এই যে একটা গ্রে এরিয়ার মধ্যে নিয়ে যাচ্ছেন, একটা ক্যামোফ্লেজ তৈরি করতেছেন, কথায় কথায় মানুষকে কনফিউজ করতেছেন এইটা, এবং একটা পপুলার হাইপ তুলতেছেন যে কোনো কিছুতে, যে কোনো কিছুতে সমাজকে বিভক্ত করে ফেলতেছেন। যে বিএনপির 1000 সমস্যা আছে, এটা কে না জানে, কিন্তু সেই বিএনপির সমস্যা থাকার মানে ওই যে আপনাদের এরকম আপনার খালেদা জিয়া এতিমের টাকা খায়, এটা শুনতে কেমন শোনে না, কত বিভৎস ব্যাপার। তারপরে আপনার এমপি মন্ত্রীরা এমন এমন লুটপাট করবে, এক একজনের 600-700 বাড়ি থাকবে। তো একইভাবে আপনার এখানে একটা মধ্যপন্থার রাজনীতিকে আমাদের মূলধারা করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এই বিএনপি ফেল করলে আমাদের একটা বিএনপি লাগবে। এটা এমন না যে দল আকারে লাগবে। কেন লাগবে? কারণ হলো আমাদের একটা মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র লাগবে, ইডিওলজি থাকবে সমাজে। আপনি যদি গণতন্ত্রকে একটা মতাদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে চান, সেটা হাসিনার মতো হবে। হাসিনাকে একদিনও বলছে, আপনার মনে আছে, বলে করতে পারবেন যে আমি ফ্যাসিস্ট স্বৈরাচার, আমি যা বলি তাই হবে? নাকি সে বলছে গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে আমাকে করতে হবে এগুলো? সারাদিন গণতন্ত্রের কথা বলছে, করার মধ্যে দেশে টুঙ্গিপাড়ার শাসন কায়েম করছে। একইভাবে আপনি যদি গণতন্ত্র বলতে মিন করেন যে আপনি সেরা, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো সমালোচনা করা যাবে না, এবং আপনার যে বয়ান ন্যারেশন এইটাই সমাজে মূলধারা হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনি ছলে বলে কৌশলে, হ্যাঁ, মিডিয়ার মধ্যে নিজেদের লোক বসায় রেখা, আপনার এজেন্সির মধ্যে নিজেদের লোক রেখা, সোশ্যাল মিডিয়া কন্ট্রোলিং করার মধ্য দিয়ে আপনি এইটা করবেন, এই যে রাজনীতি চলবে। 5 তারিখে রাজনীতির পরাজয় হয় নাই, এই ন্যারেটিভ পলিটিক্স, এই ক্যাডার ভিত্তিক রাজনীতির পরাজয় হয় নাই 5 তারিখে গণঅভ্যুত্থানে। তাহলে আপনি কি করতেছেন? 71 সালে আওয়ামী লীগ তো এই জিনিসই করছে। 71 সালে সে হেমা মালিনীর গান শুনছে কলকাতায় বৈশা টৈশা, তারপরে এখানে আইসা জেনারেশন তৈরি করে 71-এর বাপমা হয়ে গেছে। এটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধ বানায় ফেলছে। একইভাবে 24 এটা একটা কালেকটিভ কর্তা সত্তা, এটা ক্রেডিট শুধুমাত্র শহীদদের। আপনি জুলাই বেচা শুরু করে দিচ্ছেন, কথায় কথায় অমুক জুলাই ডিনায়াল, তমুক জুলাইয়ের গাদ্দার, আর আপনি জুলাইয়ের নামে কি করতেছেন? চেতনা বিক্রির লাইসেন্স আপনাকে কে দিছে? জুলাই আপনার লোকজন অংশগ্রহণ করছে সাধারণ স্বাভাবিকভাবে, আপনি এটা অভ্যুত্থানের পার্ট, কেউ অস্বীকার করছি না, কিন্তু আপনার যদি পার্টিসিপেন্ট ডিস্ট্রিবিউট করি 10%ও তো হবে না আপনার অন্য দল এবং সাধারণ জনগণের তুলনায়। তো এটা 71-এ আওয়ামী লীগ যে রাজনীতি করছে, আপনি 25 সালে আইসা সেই রাজনীতি করছেন, মানুষ খাবে? আবার আপনি জেনজিকে রিপ্রেজেন্ট করেন, তরুণ প্রজন্ম আর এগুলো দেখতে চায় না। তো আপনি যদি করতেছেন নিজে যে জিনিসটা, সেটা ট্যাগিংটা অন্যের উপর কেন চাপাচ্ছেন? পলিটিক্যালি মানুষকে মূর্খ কেন মনে করেন আপনারা? এখানে যে সবাই যে খারাপ লোক আছে আমি সেটা বলছি না, আমি অনেক লোককে পছন্দ করি। যেমন জামাত নেতা কামরুজ্জামান সাহেবের একটা বই আমি ইদানিং পড়তেছি,
ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ, এক্সিলেন্ট। জামাতের যে ভুলগুলো উনি যেভাবে একদম স্ক্রিপ্টের মতো করে লিখে গেছে যে এই ডিসিশনের কারণে এই পরিণতির মতো হয়েছে, তাদের কথা শোনা হয় নাই। কারণ আপনার পার্টির মধ্যে হলো এটা আপনার পার্টিটা একটা ক্যাডার ভিত্তিক এবং একটা মতাদর্শিক পার্টি হওয়ার কারণে এখানে খুব সুন্দর ভিন্নমত চর্চার সুযোগ নেই। মজলিসে শুরা কেন্দ্রিক, মানে টপ টু বটম চলে। তার মানে দলের মধ্যেই তো ডেমোক্রেসি না, তারা তো ডেমোক্রেসি করে না, এটা তো ডেমোক্রেসি মানে এটা তারা বলেও না, তাদের উদ্দেশ্য সরিয়ে কায়েম করে, এটা তাদের গঠনতন্ত্রে আছে। এখন এটা তারা হয়তো চেঞ্জ করবে। এখন জামাতের মধ্যে একটা ইন্টারনাল ক্রাইসিস তো আছে, তার যে ইয়াং স্মার্ট ফোর্সটা সেটা শিবির, সেটা তো তারা জামাতের ওই অর্থোডক্স পলিটিক্সের মধ্যে আটকায় থাকতে চায় না, তারা বের হয়ে যেতে চায়। সেটা আপনি দেখতেছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে। আবার জামাত এট দ্য সেম টাইম তার এই জায়গা থেকে যদি দ্রুত সে বের হয়ে যায়, তাহলে এখানে তো আরো ইলেকটোরাল পলিটিক্স আছে। জামাতের প্রতি মানুষের জিমোশন যতটুকু আছে, এটা কেন? সে খুব ভালো গণতান্ত্রিক দেশ, এই জন্য নো, বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং সে একটা ইসলামের এক ধরনের মডার্নিটি এবং ইসলাম দুইটাকে একসাথে রাখার একটা মধুদির, এই যে যেটা অনেক ক্রিটিক আসছে অন্যান্য ঘরানার আলেমরা করেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি ইসলামী পণ্ডিত না, কিন্তু সাধারণ অবজারভার হিসাবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যতটুকু বুঝি, তো সেক্ষেত্রে তারাই একমাত্র এজেন্ট না। কিন্তু তারপরেও ইসলামের প্রতি যেহেতু মানুষের ভালোবাসা আছে, যে কারণে মানুষ জামাতকে ভালোবাসে, যতটুকুই বাসে, যারাই বাসে। কিন্তু সেই ভালোবাসার লক্ষণ যদি এরকম হয়, তার কোনো সমালোচনা করলেই তার 14 গোষ্ঠীদের মা বাপ তুলে গালিগালাজ করতে হবে, সেটা তো আওয়ামী লীগের সাথে পার্থক্য কোথায়? আচ্ছা পারভেজ মল্লিক, আমি এবার আপনার কাছে আসি। আপনি তো যেহেতু যুক্তরাজ্যে দীর্ঘদিন আছেন এবং ওখানের নেতৃস্থানীয় পর্যায়ের একজন আছে, তো এই যে আমেরিকায় যেটা হলো এবং মানে শেখ হাসিনার দল, তার সেই দলের এক ছাত্রলীগের এক এক্স সেক্রেটারি সিদ্দিক নাজমুল ইসলাম বলেছেন যে আমাদের জন্য বাংলাদেশ নরক করেছে, আমরা পৃথিবী তোমাদের জন্য নরক করে দেব, এরকম একটা কথা বলেছে। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, যে লোকটা তাসলিম যারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, তার সাথে শেখ হাসিনার একটা কনভারসেশন আমরা শুনলাম, সেখানে এসে তাকে প্রশংসা করছে, উৎসাহিত করছে এই ধরনের ঘটনায়। এবং আপনাদের তো সব জায়গায় সংগঠন আছে, তো সেই সংগঠনগুলো কি এদেরকে কেন প্রতিহত করতে পারলো না? কি সমস্যা ছিল? এখন বিষয়টা হলো, আপনার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এখন বিষয়টা হচ্ছে যে সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা যাবে, এইটার মনে করেন নিরাপত্তার দায়ভার কি বিএনপি নেবে? না, ঠিক আছে, বিএনপি মনে করেন নেবে না, কিন্তু তারপরে বিএনপির একটা দায় দায়িত্ব আছে। আমি মনে করি যে বিএনপি তো সবসময় পজিটিভ রাজনীতি করে। আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠন, এটা কোন টাইপের দল, এটা তো মানুষ, বাংলাদেশের মানুষ সবাই মনে করেন জানে। আর শেখ হাসিনা তো যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত থাকে, চুরি বাটপারি যারা করে, তাদেরকে শেখ হাসিনা সরাসরি মনে করেন সমর্থন করে, এটাও সর্বজন বিদিত। তা আওয়ামী লীগ দ্বারা এই কাজটা যে হবে, এটা মনে করেন একদম বাস্তবসম্মত। তো এখানে বিষয়টা হচ্ছে যে কি, যে আওয়ামী লীগের যারা সবথেকে বড় যে চোর বাটপারগুলো যেগুলো আছে, সেগুলো হচ্ছে উন্নত বিশ্বে মনে করেন আপনার পদার্পণ করছে। আর যারা একটু মাঝারি পর্যায়ের চোর বাটপার ছিল, তারা একটু মানে অপেক্ষাকৃত মনে করেন ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনার হংকং, এইসব দেশে তারা অবস্থান নিছে। তো এরা যারা মনে করেন দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, তারা ওই জায়গার দেশে যে মনে করেন সবাই তো কল্লা বের করার চেষ্টা করবে, এবং সামনে কিন্তু আরও খবর আছে, মানে আরও বের হবে তারা। তো এইখানে বিষয়টা হচ্ছে যে কি, যে বিএনপি যে দায়িত্বশীলতার পরিচয় দেয়নি তা না, ওখানে কিন্তু বিএনপিরও লোকজন মনে করেন আপনার ছিল, কিন্তু এখানে গেট হচ্ছে যে আপনার অনেকগুলো গেট, বুঝছেন? তো এখানে স্বভাবতই ওই হাই কমিশনার থেকে যারা গাইডেন্স যারা দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে ওইখানে হাসিনার কোনো পেতাত্তা ওইখানে ছিল, তারা এমন পথ দিয়ে ওদেরকে নিয়ে গেছে যেখান দিয়ে মনে করেন এই ঘটনাটা যাতে ঘটে। কারণ বিএনপি তথা যারা এদেরকে যারা প্রোটেক্ট করবে, তারা যেই জায়গায় থাকা ছিল সেই জায়গাটা না যেয়ে মনে করেন ভিন্ন পথ দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমি বলছি যে জামাতের কিছু লোকজন যেখানে, তারা কিভাবে জানলো যে ভাই, আপনি একটা জিনিস দেখবেন যে জামাতের নায়েবে আমি তাকে কিন্তু কেউ কিন্তু করিনি। এদের ভিতরে তো একটু গুপ্তচর দল, এই যে জামাত ইসলাম, মানে কে যে জামাত ইসলাম অরিজিনাল জামাত, মানে জামাত শিবির করার, কে যে আওয়ামী লীগ করে,
এটাই তো এখন আমরা আইডেন্টিফাই করতে পারি না। আবার একটা জিনিস হচ্ছে যে ভিতরে কারা আছে, ইন্দ্রা সবাই স্টেট গেস্ট হিসেবে গেছে ইউনুসের সঙ্গে, ইউনুসের কি উচিত ছিল না তাদেরকে বিষয় প্রোটেক্ট করা? উনি কিভাবে একা চলে গেলেন? ওটা তো অবশ্যই, এটা আমি তো এই কারণে প্রথমে বলেছি যে এই সরকারের দায়, তাদের নিরাপত্তা এবং তাদের এই যে ওর ভিতরে যে বিভাজন, ভাই আমরা বৈষম্য বিরোধী সরকার চাই, আমরা বৈষম্য বিরোধী সবকিছু। তো এই যে সরকারের সাথে যে এখানে যে আপনার যারা এই যেই বহর গিয়েছে, ওইখানেই তো আপনি বৈষম্যের পরিচয় দিয়েছেন। তো এইখানে বিষয়টা হচ্ছে যে কি, যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিরোধী একটা গভীর একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত কিন্তু আপনার মনে করেন চলছে। যেমন মনে করেন যে ডাবল স্ট্যান্ডার্ড, যেমন জামায়াতে ইসলাম একসাথে বলছে যে তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে, তারা নির্বাচন চাচ্ছে না, এই সরকার বেশি দিন থাকুক। আবার দেখেন তারা কিন্তু 2-3 মাস আগেই কিন্তু আবার আসন ভিত্তিক তাদের যারা প্রার্থী সেটা ঘোষণা করে দিয়েছেন। আপনারা যেমন আমাদের দলে তো একটা সিস্টেম আছে, আমাদের দলের মানে কি ওই যে যখন তফসিল ঘোষণা হবে তারপর আমাদের একটা নির্বাচনী বোর্ড আছে, অনেক প্রার্থী আছে, যাচাই বাছাই করে সময় মতো আমাদের কিন্তু প্রার্থী ঘোষণা মনে করেন করবে। কিন্তু ওরা সব কিছু দেখেন আপনার প্রি প্ল্যান ভাবে করছে। তার মানে হচ্ছে যে কি, যে যেমন দেখেন যে রনি ভাই একটু আগে বলো যে ওই যে বিচার প্রক্রিয়া, এগুলো তো মনে করেন শেষ, এগুলো তার মানে কি উনি কতটা হতাশার থেকে বলছেন যে এত বড় জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও তাদের বিচারের ক্ষেত্রে একটা লোক কোনো কথা বলছে? জামায়াত ইসলামী কোনো কথা বলছে? বা এনসিপি যারা, তারা কি কোনো কথা বলছে? সবার একই মনে করেন কথা, বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মনে করেন মানে আপনার চেষ্টায় মনে করেন আছে। তার মানে কি, এরা আমার কাছে মনে হচ্ছে যে ইনডাইরেক্টলি যে এই আওয়ামী লীগকে বা হাসিনার যারা দোষর যারা আছে তাদেরকে পুনর্বাসন করার মনে হচ্ছে যে তারা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, আমি বলবো না যে সবাই ইচ্ছাকৃতভাবে করছে, অনিচ্ছাকৃতভাবে হলেও আমার মনে হয় যে হাসিনাকে একটা বা আওয়ামী লীগকে একটা ব্রিদিং একটা স্পেস দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির জন্য শুভ বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে কি, যে আপনি দেখেন যে যেখানে আপনার গণতন্ত্রের মনে করেন দিকে আমরা যাত্রা যেখানে করতে চাই, সেখানে ওই দিকে আপনারা না যে আমরা যারা গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি, যারা সংগ্রাম যারা করছি, তারা একে অপরের বিরুদ্ধে আপনার কাদা ছোড়াছুড়ি করতে যেটা হচ্ছে, সেটা এক ফ্যাসিজমকে আমরা উৎখাত করে আবার নব্য আর একটা ফ্যাসিজমকে আমরা মানে ডেকে আনতেছি কিনা, সেটা একটা মনে করেন বিশাল একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাচ্ছে। কারণ মানুষ এখন কোনো কিছুতে আস্থা পাচ্ছে না। এই আস্থাহীনতার জন্য দায়ী হচ্ছে যে আমার কাছে বর্তমান সিচুয়েশনে আমার কাছে মনে হচ্ছে যে একমাত্র দায়ী হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কারণ জামায়াতে ইসলামের রাজনীতির স্টাইল আর এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার যে স্টাইল, আমার কাছে কেন জানি একটা সাদৃশ্য মনে হচ্ছে যে এদের ভিতরে একটা দেশ বিরোধী একটা চক্রান্ত সবসময় মনে করেন কাজ করছে। তারা সবসময় ভারত বিরোধী কথা বলে, আর একটু আগে আপনারা মনে করেন বললেন যে তারা ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে তারা ভারতের মানে ভারত বিরোধীর জন্য কোনো সমস্যা হবে না। জামাতের আমির মনে করেন বলতেছে, তার মানে কত বড় মনে করেন বাটপারি, কত বড় মনে করেন আপনার দেশের মানে বিরুদ্ধে বলা চলে যে আপনি বলছেন একটা কিন্তু করছেন আর একটা। আপনি যদি গ্রামে যেয়ে থাকেন তাহলে দেখবেন যে তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, ইসলামী করতে চায়। আবার ধরেন আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আবার তারা স্ট্যান্ডবাজি করছে, কিন্তু লোকালি মাইকিং করতেছে ক্লিন আওয়ামী লীগ যারা আছে তাদের আসে না, আপনারা আমাদের দলে মনে করেন আসেন। জামাতের কাছ থেকেও মনে করেন আপনার তারা যেই টাইপের মানে কি সুন্দর মনে করেন আপনি মানে আওয়ামী রাজনীতি বন্ধের জন্য যখন আওয়ামী লীগের দলকে যখন আপনি ব্যান করতে যখন যান তখনও বলছে বিএনপি চায় না, মানে সবাই কথা বলতে গেলে বিএনপি চায় না। আবার দেখেন আপনি লোকাল অঞ্চলে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে জামায়াত ইসলাম বলে যে ভাই তোমরা যারা আওয়ামী লীগ যারা আসো তারা আমাদের পতাকা তলে চলে আসো, আমাদের কাছে তোমার নিরাপদ থাকবে। যদি আপনি তাদের কাছে কোশ্চেন করেন তারা জিজ্ঞেস করে এরা হচ্ছে ভালো আওয়ামী লীগ, বুঝছেন? আচ্ছা, আমি রনি ভাই একটু আপনার কাছে আসি। সেটা হলো ট্রাইব্যুনালে একটা চমৎকার একটা দেখলাম যে শেখ হাসিনার কথোপকথন তাপসের সাথে, এবং সেখানে ফরেন্সিক রিপোর্টে প্রমাণ হয়েছে যে এটা শেখ হাসিনার কথোপকথন। উনি বলছেন পুরো আগুন দিয়ে পুড়ায় দাও, এবং সেতু ভবন পোড়ানোর নির্দেশ নাকি তিনি দিয়েছিলেন। এটা ইন্টারেস্টিং। তো যে আওয়ামী লীগের এত অপরাধ, এত ম্যাসাকারের নজির আছে, তাদের বিন্দুমাত্র আমরা অনুশোচনা দেখলাম না, ক্ষমা চাওয়ার তো পরের কথা।
তাদেরকে পুনর্বাসনের জন্য সব দলের এক ধরনের আমরা অভিযোগ পাচ্ছি, সব দল। দেখেন এখানে আমি একটা কথা বলি, যে এটা পুরানা কথা শুরু করছিলাম অনেক আগে বলার, সেটা হলো আগামী দিনের রাজনীতি দলগুলোর ক্ষেত্রে তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করে তার আলোকে। এই ডিল করতে গিয়ে যারা ভাই যেটা বললেন, যারা আওয়ামী লীগকে মনে করতেছে যে পুনর্বাসিত করবে, তারা নিজেদের মধ্যে নিয়ে নেওয়ার পরিণতি কী হবে সেটা হলো জামাত ইসলাম একটা ভালো উদাহরণ। আর একটা জিনিস হলো জামাতের কথাটা উনি বলল, জামাতের সাথে আওয়ামী লীগের মিল যেটা হলো এটাকে আমি বলি সতীনের সখ্যতা। কীরকম? জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী বিস্তৃত হয়ে উঠতে চায়, আর আওয়ামী লীগ জামাতের মতো সুসংগঠিত হয়ে উঠতে চাইছিল সারা জীবন। এই দুইটার ঘাটতি দুইটার মধ্যে ছিল, মানে দুই বৈশিষ্ট্যের ঘাটতি। তো এখন আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গার থেকে আপনি দেখেন, আপনি জামাত প্রশ্নটা প্রপারলি ডিল না করার কারণে আজকে বাংলাদেশে দেখেন অবস্থা কি। ঠিক জার্মানিতে ইহুদিরা এই জিনিসটা করছিল, তারা সংখ্যায় কম ছিল কিন্তু তারা সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় ক্যাপচার করে ফেলতেছিল, এমনভাবে ক্যাপচার করে ফেলতেছিল যে সমাজের ট্রাস্ট উঠেছিল, কে ইহুদির এজেন্ট আর কে আসলে জার্মান স্বার্থ রক্ষা করেছিল দেখা যাচ্ছিল না। ফলে তার ভিতর দিয়ে মানুষ বঞ্চিত হতে হতে জার্মান ন্যাশনালিজমের এমন এক উত্থান হইলো যে হিটলার তৈরি হয়ে গেল, এটা ফ্যাসিবাদের উত্থান হইলো এমন পপুলিজমের মধ্যে। ফলে আমাদের সমাজের যে মোরাল ফ্যাব্রিক্সটা আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে, সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে আওয়ামী লীগ, সে ভাঙা মোরাল ফ্যাব্রিক্সের সুযোগ নিয়ে আপনি যদি এখন একটা ন্যারেটিভ পলিটিক্স এখানে ডেভেলপ করার মধ্য দিয়ে, এবং আপনি যে জিনিস না জনগণকে সেই জিনিস বলার মধ্য দিয়ে আপনি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেন, এইটা শুধুমাত্র বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, এর বাইরে আর কোনো কিছু অ্যাচিভ হবে না। ধরেন আপনি এইভাবে ফতেল্লা গুলেন মডেলে সব কিছু ক্যাপচার করে, হ্যাঁ, সেকুলারাইজিং অফ ইসলাম করে ইসলামের একটা সেকুলার ভার্জন আপনি হাজির করার মধ্য দিয়ে আপনি ধরেন একটা পপুলিজমের মধ্যে আপনি ক্ষমতা নিয়ে নিলেন, দেন হোয়াট নেক্সট? আপনার ক্ষমতা দখল, ভারতের এই যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রোপাগান্ডা, যেখানে একটা চরম ইসলাম পন্থার উত্থান হয়েছে, সেই প্রোপাগান্ডাকে সত্য প্রমাণ করবে তখন। তারপরে হইল সারা আপনার, এখন তো রাষ্ট্র একটা বিচ্ছিন্ন দ্বীপ না, আপনাদের গ্লোবাল কমিউনিটির সাথে মিলা চালাইতে হবে। ফলে আপনাকে আপনার নিজের দলের মধ্যে সমর্থকদের মধ্যেও আপনার প্রেশার থাকবে, আপনি থিওক্রেটিক স্টেট হবেন না ডেমোক্রেটিক স্টেট হবেন। এখন আপনি ক্যাডার ভিত্তিক সংগঠন করেন, আপনি ডেমোক্রেটিক স্টেট হওয়ার কোনো চান্সেস আপনার নাই, কোনো সুযোগ আপনার নাই, কারণ আপনাকে আপনার দলের স্বার্থের লোকদেরকে আগে দেখতে হবে, তারা ওইভাবেই প্রশিক্ষিত হয়েছে, ওইভাবেই তারা আপনার দলকে সেবা দেয়, নিঃস্বার্থভাবে আপনার দলের পিছনে তারা দিয়ে দেয়। তো ফলে ডেমোক্রেটিক কাঠামোর যে ধরনের সুবিধা আছে এবং সমস্যা আছে সেগুলো থেকে আপনি অনেক আলাদা। ফলে আপনি অনেক বেশি সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশন, নট আপনি ন্যাশনাল পলিটিক্যাল অর্গানাইজেশন। জামাতকে এটা বুঝতে হবে। জামাত আমাদের গালাগালি করে, মনে করে আমরা হুদাই বিরোধিতা করি। নো, আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, তাদের প্রতি আমার কোনো জামাত শিবির কোনো বিদ্বেষ নাই। আপনাদের যেটা বুঝতে হবে, আপনারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লম্বা সময় ধরে একসাথে আন্দোলন করলেন, একটু সংক্ষেপে, হ্যাঁ, আপনারা কমন ভিক্টিমহুডের বন্ধনে আবদ্ধ, এবং আপনাদেরকে আলাদা করার রাজনীতি বহু পুরানা রাজনীতি, এবং আপনারা একে অপরের মুখোমুখি দাঁড়াইলে এখানে শুধুমাত্র ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সুবিধা পায়, শক্তিশালী হয়। এটা বারবার প্রমাণিত হয়েছে, বহুবার প্রমাণিত হয়েছে। তাহলে আপনারা কোন প্রজ্ঞার রাজনীতি করেন যে আপনারা এই ভাতৃঘাতী সংঘাতে যাচ্ছেন? আপনারা বড় না অতটা, যারা আপনাদের বড় করে দেখাচ্ছে এবং একটা ছক কষে ম্যাথমেটিক্যালি আপনাদেরকে ক্ষমতার অঙ্কের দিকে নিয়ে যাচ্ছে, তারা আপনাদেরকে চূড়ান্ত ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমি বলি আগামী দিনের বাংলাদেশে জামাত ক্যানট সারভাইভ উইদাউট বিএনপি, কারণ এরকম একটা মধ্যপন্থা ছাড়া, এরকম একটা ক্যাডার ভিত্তিক সোশিও পলিটিক্যাল অর্গানাইজেশনকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশে আর কোনো দল নাই। কারণ আপনি জামাতকে স্ট্রেনথেন করলে এখানে আওয়ামী বয়ান, ইন্ডিয়ান বয়ান হাজির হয়ে যাবে, সাথে সাথে বামপন্থীরা এবং গ্লোবাল সাপোর্টের মধ্যে যে আওয়ামী লীগ, ইন্ডিয়া এবং তার ওয়েস্টার্ন লবি টবি সহ সারা বাংলাদেশে একদিকে হতো। বাই দিস টাইম আপনি যদি বিএনপিকে চিরশত্রু, চূড়ান্ত শত্রু বানায় ফেলেন এবং সে যখন আপনার ব্যাপারে নিউট্রাল হয়ে যাবে, হ্যাঁ, আপনি এই ফাইট লড়তে পারবেন কিনা দেখেন। কারণ এন্টার এস্টাবলিশমেন্ট এখনও প্রো আওয়ামী এস্টাবলিশমেন্ট, এখানে ইন্ডিয়ান ন্যারেশনের হেজিমনি খুব একটা কমছে সেটা মনে করার কোনো কারণ নাই। ফলে আগে আপনারা জাতীয় স্বার্থের আলোকে একটা নির্বাচন করেন, করে সবাই মিলে একটা সরকার গঠন করেন, একটা জাতীয় স্বার্থের রাজনীতি করেন, কাইন্ড অফ জাতীয় সরকারের মতো করে 5 বছর স্টেবল করেন দেশটাকে, নিজেরাও স্টেবল হন, পরের স্টেপে গিয়ে প্রতিযোগিতা করেন। এই মুহূর্তে বাংলাদেশ কোনো দলীয় স্বার্থের রাজনীতি করার জন্য প্রস্তুত না। আচ্ছা, 30 সেকেন্ডের পারভেজ ভাই আপনি যদি কিছু অ্যাড করেন।
আমার কাছে মনে হয় কি যে জামাত ইসলাম যেটা করছে এটা তো আসলে যে ভাই যেমন বললেন ক্যাডার ভিত্তিক দল, এবং তারা হচ্ছে যে কি যে অনেকটা হচ্ছে যে কোম্পানি লেভেলের দল, মানে তাদের যতগুলো কর্মী ততগুলোই হচ্ছে যে আপনার সমর্থক, ততগুলোই আপনার মানে রেজিস্টার্ড একটা ইয়ে। তো ওরা যেহেতু মনে করছে যে ওদের একটা ফোর্স যেহেতু আছে, কনক্রিট একটা ফোর্স যেহেতু আছে, তো এরা মনে করছে যে একটা বিএনপিকে এবং একটা ন্যারেটিভ যদি করা যায়, তাহলে এই যে ফ্লোটিং যে বাংলাদেশের যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো যদি কোনো কারণে যদি আপনার তাদের দিকে যদি টার্ন করতে পারে, তাহলে হয়তো তারা ক্ষমতার দ্বারপ্রান্তে হতে চলে যাবে, যেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এই যে তাদের এই যে ফ্লোটিং ভোটগুলো টানার যে তাদের যে এই যে অপকৌশল আমি বলবো, এটা সফল হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ এদের রাজনীতি যেই প্রজ্ঞা বা রাজনীতির যে মানে পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস জামাতের জন্য কখনোই শুভকর ছিল না। তো জামাত যেটা এতদিন পর্যন্ত করতে পারছে 24-এর আন্দোলনের পরে, সেটা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার যে অপচেষ্টা যেটা করছে, সেটা করার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা ছাড়া আমার কাছে মনে হয় না যে আর ওদের কোনো লাভ হচ্ছে, বরঞ্চ বাংলাদেশকে মানে আরও বেশি পশ্চাৎপদ নিয়ে যাওয়ার জন্য তারা আসলে সুদূর প্রসারী কাদের হয়ে কাজ করছে আমি জানি না, তবে তারা এই ন্যারেটিভটা তৈরি করে বাংলাদেশের অনেক আসলে ক্ষতি করে ফেলছে। তো আচ্ছা, আমাদের হাতে সময় নেই পারভেজ ভাই। আমি একটা জিনিসই মনে করেন আশা করব যে বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী, বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে সঠিক যে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবে বলে আমার কাছে আশা এই কারণে করছি যে আমাদের রনি ভাইদের মতো লোক যারা নতুন করে যারা দেশকে নিয়ে ভাবেন বা চিন্তা যারা করেন, তারা যেভাবে ভাবছেন, তারা যেহেতু এই জিনিসগুলো যেহেতু বুঝতে পারছেন, মানুষের কাছে যেহেতু পৌঁছাচ্ছে, তাহলে আমাদের এই যে জেনজি যে গ্রুপটা বলি বা ইয়াং যে জেনারেশন, সেই জেনারেশন কিন্তু সবসময় কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সামনে আরো নেবে বলে আমরা আশা এবং প্রত্যাশা করছি। ধন্যবাদ পারভেজ মল্লিক এবং রিজনাল গ্রুপ রনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।